আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ২৫টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, কোনটি কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে? অপশন কতে আছে পেপসিন। পেপসিন হচ্ছে প্রোটিন পরিপাকে সাহায্য করে, এটা অ্যান্সার হবে না। খতে আছে অ্যামাইলেস। অ্যামাইলেস হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে, এটাই হবে অ্যান্সার, অ্যামাইলেস। অন্যদিকে রেনিন হচ্ছে পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধতে সাহায্য করে। ঘতে আছে ট্রিপসিন। ট্রিপসিনও প্রোটিন পরিপাকে সাহায্য করে। তাহলে কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে হচ্ছে অ্যামাইলেস, খ নম্বর অ্যামাইলেস। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ হচ্ছে UNICEF, ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, যার বর্তমান নাম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, যেটি প্রতিষ্ঠিত হয় ১১ ডিসেম্বর ১৯৪৬ সালে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। তাহলে ইউনিসেফের সদর দপ্তর হবে নিউ ইয়র্কে, খ নম্বর নিউ ইয়র্ক। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন স্বরবর্ণ কয়টি? তো আমরা জানি বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে ৫০টি, যার ভিতর স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জনবর্ণ হচ্ছে ৩৯টি। মাত্রাবিহীন বর্ণ আছে 10টি, অর্ধমাত্রা বর্ণ হলো 8টি এবং পূর্ণমাত্রা হচ্ছে 32টি। তো মাত্রাবিহীন 10টির ভিতরে আবার স্বরবর্ণ 4টি, ব্যঞ্জনবর্ণ 6টি। তার মানে মাত্রাবিহীন স্বরবর্ণ হবে হলো 4টি, যেগুলো হলো এ, ওই, ও, ঔ। এই 4টি স্বরবর্ণ মাত্রাবিহীন, যাদের কোনো মাত্রা নেই। তাহলে বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন স্বরবর্ণ হবে হলো 4টি, গ নম্বর 4টি। 4 নম্বর প্রশ্ন, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর প্রাতিপদিক। যেমন হাত, এই শব্দটি বিভক্তিহীন নাম শব্দ, তাহলে এই হাত শব্দটি একটি প্রাতিপদিক। অথবা বই, কলম, এগুলো হচ্ছে প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে হলো শব্দ, ক নম্বর শব্দ। অন্যদিকে ভাষার ক্ষুদ্রতম একক হবে ধ্বনি। তাহলে এখানে বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ক নম্বর শব্দ। উইনস্টন চার্চিল কত সালে নোবেল পুরস্কার পান? উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন ঘটনা অবলম্বনে হিস্টোরি অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থ রচনা করার জন্য ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উইনস্টন চার্চিল। তাহলে উইনস্টন চার্চিল ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে এখানে খ নম্বর ১৯৫৩ সালে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? অপশন কতে আছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে হরমুজ প্রণালী অবস্থিত। তাহলে অ্যান্সার হবে ক নম্বর হরমুজ প্রণালী। অন্যদিকে খতে আছে জিব্রাল্টার প্রণালী, যেটি হচ্ছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। বসফরাস প্রণালী হচ্ছে কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরের মধ্যে অবস্থিত। দারদানেলিস প্রণালী হচ্ছে এজিয়ান সাগর এবং মারমারা সাগরের মধ্যে অবস্থিত প্রণালী। তাহলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত হচ্ছে হরমুজ প্রণালী, ক নম্বর হরমুজ। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে? তো এটা আমরা ৩, ৫, ৬ লসাগু বের করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা লসাগু বের করব। ৩, ৫, ৬। তো ৩ দিয়ে যেহেতু ৬কে ভাগ করা যাচ্ছে, তাহলে ৩ আমরা বাদ দেব। ৫ দিয়ে ৬কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা এই বড় সংখ্যা ৬কে আমরা ২ দিয়ে গুণ করব, তাহলে হবে ১২। এই ১২কেও ৫ দিয়ে ভাগ করা যায় না, আবার ৩ দিয়ে গুণ করব ৬কে। এবার ৩, ৬, ১৮ হবে। ৫ দিয়ে ১৮কেও ভাগ করা যায় না, তাহলে আবার আমরা গুণ করব হচ্ছে ৪ দিয়ে। ৪, ৬, ২৪। ৫ দিয়ে ২৪কেও ভাগ করা যায় না, তারপরে আবার আমরা গুণ করব ৫, ৬, ৩০ হবে। ৩০কে ৫ দ্বারা ভাগ করা যায়, তার মানে তখন ৫টা বাদ দেব, অর্থাৎ লসাগু হবে হচ্ছে ৩০। অর্থাৎ ৩, ৫, ৬ লসাগু হবে ৩০। এই লসাগুর সাথে যদি ২ যোগ করে দেই, তাহলে সেটি হবে সেই সংখ্যা। তাহলে ৩০ এবং ২ ৩২। তাহলে অ্যান্সার হবে খ নম্বর ৩২। ৯ নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়? তত্ত্ববোধিনী সভার মুখপাত্র হিসেবে ১৮৪৩ সালে তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হয়। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে, ঘ নম্বর ১৮৪৩। ১০ নম্বর প্রশ্ন, হাতাহাতি শব্দটি কোন সমাস? ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়, যার পূর্বপদে আ এবং পরপদে ই
যুক্ত থাকে। তাই এরকম হাতাহাতি, লাঠালাঠি এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে এখানে হাতাহাতি শব্দটি হবে বহুব্রীহি সমাস। খ নম্বর বহুব্রীহি সমাস। নওফেল ও হাতেম কাব্যের রচয়িতা কে? বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি ও সাহিত্যিক ছিলেন কবি ফররুখ আহমদ। তার বিখ্যাত কাব্যনাট্য হচ্ছে নওফেল ও হাতেম, যেটি প্রকাশিত হয় 1961 সালে। তাহলে নওফেল ও হাতেম কাব্যের রচয়িতা হলো কবি ফররুখ আহমদ। ক নম্বর ফররুখ আহমদ। 12 নম্বর প্রশ্ন, অক্ষির অভিমুখের সংক্ষেপ হলো? অপশন কতে আছে সমক্ষ। সমক্ষ হচ্ছে অক্ষির সমীপে, এটা হবে না। পরোক্ষ হচ্ছে অক্ষির অগোচরে, এটাও হবে না। প্রত্যক্ষ হচ্ছে অক্ষির অভিমুখে, তাহলে অক্ষির অভিমুখে এর সংক্ষেপ হচ্ছে প্রত্যক্ষ। গ নম্বর প্রত্যক্ষ। অন্যদিকে নিরপেক্ষ হচ্ছে যার কোনো পক্ষ নেই, নিরপেক্ষ। কোনটির ভাজক সংখ্যা জোড়? অপশন কতে আছে 1024, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে 32। 8100 এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে 90। এবং 1225 এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে 35। কিন্তু অপশন ঘতে 2048 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ভাজক সংখ্যা জোড়ের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, পূর্ণবর্গ সংখ্যাগুলোর ভাজক সংখ্যা বিজোড় হয়। তার মানে অপশন ক একটি পূর্ণবর্গ সংখ্যা, এর ভাজক সংখ্যা হবে বিজোড়, এটা হবে না। খতে যেহেতু এটাও একটি পূর্ণবর্গ সংখ্যা, এটার ভাজক সংখ্যাও বিজোড় হবে। গ এটাও যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, এর ভাজক সংখ্যাও বিজোড় হবে। আর 2048 এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর ভাজক সংখ্যা অবশ্যই জোড় হবে। তাহলে ভাজক সংখ্যা জোড় হবে ঘ নম্বর 2048-এর। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1 আগস্ট 1864 সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 1978 সালে পৌর কর্পোরেশন গঠিত হয় এবং 1990 সালে সিটি কর্পোরেশন নামকরণ করা হয়। তাহলে ঢাকা পৌরসভা গঠিত হয় হচ্ছে 1864 সালে। ক নম্বর 1864 সালে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাশ। তাহলে জীবনানন্দ দাশের জন্মস্থান হবে বরিশাল জেলা। ক নম্বর বরিশাল। তুগরিক কোন দেশের মুদ্রার নাম? অপশন কতে আছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ব্রাজিল, ব্রাজিলের বর্তমান মুদ্রা হচ্ছে রিয়াল। গতে আছে কম্বোডিয়া, কম্বোডিয়ার মুদ্রার নাম হলো রিয়েল। এবং দূরপ্রাচ্যের দেশ মঙ্গোলিয়ার মুদ্রার নাম হলো তুগরিক। তাহলে তুগরিক হচ্ছে মঙ্গোলিয়ার মুদ্রার নাম। ঘ নম্বর মঙ্গোলিয়া। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে হিমছড়ি। তাহলে হিমছড়ি হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। গ নম্বর কক্সবাজার। কোন সংখ্যার 7 ভাগের 2 ভাগ অংশ 64 এর সমান? তাহলে আমরা লিখতে পারি এই কোন সংখ্যার জায়গায় আমরা এক্স ধরতে পারি যে এক্স এর এত অংশ সমান 64। তাহলে আমরা লিখবো এক্স এর 7 ভাগের 2 ভাগ সমান হচ্ছে 64। এটা আমরা ক্যালকুলেশন করব। তো এখানে উপরে হবে 2x, নিচে হবে 7 সমান 64। তাড়াতাড়ি গুণ করলে পাবো আমরা 2x সমান 64 গুণন 7। 2 যদি আমরা এপাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে। যদি কাটাকাটি করি 64কে 2 দিয়ে ভাগ করলে হবে 32। 7 32 হবে 7 দুগুণে 14 4 হাতে থাকে 1, 3 7 21 1 22 মানে 224। সংখ্যাটি হবে 224। ক নম্বর। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই। প্রথম ইংরেজি অভিধান কে সংকলন করেন? তো আমরা জানি 1755 সালে স্যামুয়েল জনসন প্রথম ইংরেজি ডিকশনারি সংকলন করেন এবং যেটি পরিচিত ছিল জনসন ডিকশনারি নামে। তাহলে ফার্স্ট ইংলিশ ডিকশনারি প্রথম ইংরেজি অভিধান সংকলন করেন হচ্ছে স্যামুয়েল জনসন। বি নাম্বার স্যামুয়েল জনসন। দ্য ওয়ার্ড ইমবাইব মিন্স। ইমবাইব অর্থ পান করা। অপশন এতে আছে টু লার্ন মানে শেখা, এটা হবে না। টু টিঞ্জ হচ্ছে সামান্য রং করা, এটাও হবে না। সিতে হলো টু ড্রিঙ্ক পান করা। ইমবাইব শব্দের অর্থ হবে টু ড্রিঙ্ক, সি নাম্বার। অন্যদিকে টু অ্যাকুয়ার হচ্ছে অর্জন করা। তাহলে ইমবাইব অর্থ পান করা, যার অর্থ হবে টু ড্রিঙ্ক, সি নাম্বার। দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ। স্লাগিশ অর্থ ধীর বা মন্থর। তো স্লাগিশ শব্দের বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড বের করতে হবে। অপশন এতে আছে অ্যানিমেটেড। অ্যানিমেটেড অর্থ হলো ক্ষিপ্ত, প্রাণবন্ত, চঞ্চল। তাহলে স্লাগিশ শব্দের অপোজিট শব্দ হবে হচ্ছে অ্যানিমেটেড, অপশন এ। অন্যদিকে বিতে আছে ডাল। ডাল শব্দের অর্থ নিস্তেজ, এটা হবে না। হ্যাভি মানে ভারী, এটাও হবে না। স্লো মানে ধীর, এটা সিনোনিম হতে পারতো। তাহলে স্লাগিশ শব্দের অপোজিট অথবা অ্যান্টানিম হচ্ছে অ্যানিমেটেড, এ নাম্বার।
দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল, ইনিমিক্যাল মানে শত্রুভাবাপন্ন, এর বিপরীত শব্দ কি? হোস্টাইল মানে শত্রুভাবাপন্ন, এটা হবে না। ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এটা হবে। তাহলে ইনিমিক্যাল শব্দের অ্যান্টোনিম হচ্ছে ফ্রেন্ডলি, বি নাম্বার। অন্যদিকে সিতে আছে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন, এবং অ্যাংরি মানে রাগান্বিত। ইনিমিক্যাল শব্দের অ্যান্টোনিম হচ্ছে ফ্রেন্ডলি। ইফ আ ম্যান ইজ ওয়ার্থ হিজ সল্ট, হি ইজ, তো একজন মানুষ যখন ওয়ার্থ হিজ সল্ট, এটার অর্থ হচ্ছে নিজের কাজে দক্ষ ও মূল্যবান ব্যক্তি। তো এখানে অপশন এতে আসছে আ সোলজার, একজন সৈনিক, এটা হবে না। আ থার্স্টি ম্যান, একজন তৃষ্ণার্ত মানুষ, এটাও হবে না। অপশন সিতে আছে ভ্যালুয়েবল এমপ্লয়ি, মূল্যবান বা দক্ষ কর্মী, তো এটাই সঠিক অ্যান্সার, সি নাম্বার। অন্যদিকে ডিতে আছে আ হাইলি পেইড ওয়ার্কার, বেশি বেতনভুক্ত কর্মী, এটাও হবে না। তাহলে ওয়ার্থ হিজ সল্ট এর অর্থ হচ্ছে আ ভ্যালুয়েবল এমপ্লয়ি, সি নাম্বার। A 17 years old is not old enough to vote in an election. Here enough is, এই enough শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা বের করতে হবে। তো এখানে enough শব্দটি ওল্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আমরা জানি enough যখন কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে, সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ওল্ডকে মডিফাই করে তারপরে বসছে, এবং তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এখানে enough শব্দটি অ্যাডভার্ব হিসেবে বসেছে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, অ্যাডভার্ব। When a person says he is all in, it means, এই all in শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত পরিশ্রান্ত। তো অপশন এতে আছে হি ইজ ভেরি টায়ার্ড, এটাই সঠিক অ্যান্সার, সে খুব ক্লান্ত বা পরিশ্রান্ত, অপশন এটাই সঠিক। অন্যদিকে বিতে আছে হি হ্যাজ অ্যারাইভড, সে পৌঁছেছে। সিতে আছে হি হ্যাজ ফিনিশড প্যাকিং, সে প্যাকিং শেষ করেছে। অপশন ডিতে আছে হি হ্যাজ গট এভরিথিং, সে সব কিছু পেয়েছে। তাহলে এখানে অল ইন পরিশ্রান্ত, এর অর্থ হচ্ছে হি ইজ ভেরি টায়ার্ড, এ নাম্বার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।